জমে গেছে বলতে গেলে প্রথম দিনই। কতটা জমেছে, আজকেও ম্যাচ আছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। গতকালের সকালের কথা যদি বলি, মানুষজনের উপচে পড়া ভিড়, মিরপুরে গেট ভেঙে যাচ্ছে, এই রকম ফুটেজ আসলে চারিদিকে ছড়িয়ে পড়লো। তারপর বিসিবি সভাপতিকে এসে কথা বলতে হলো। এরপর ম্যাচ যখন শুরু হলো, আমরা দিন শেষে যদি বলি যে 739 রান, 42টা ছক্কা প্রথম দিনের বিপিএল এর 2 ম্যাচের পরে, মানে এর চেয়ে ভালো শুরু তো আসলে আর হতেই পারতো না। ডেফিনেটলি আপনি যেভাবে বলেছেন, সবাইকে শুভ সকাল। এবং আমাদের বিপিএল এর যেভাবে সুন্দর যাত্রা শুরু হয়েছে, আমি যাত্রাটাকে অনেক সুন্দরই বলতে চাই। বিকজ আমরা যদি প্রিভিয়াস ইয়ার গুলোতে দেখি, বিপিএল এর উইকেট সবকিছু নিয়ে, সিকিউরিটি সবকিছু নিয়ে কিন্তু একটু সময় লাগে, হ্যাঁ, বিপিএলটা জমজমাট হয়ে ওঠার জন্য। কিন্তু আমরা যদি দেখি যে গতকাল থেকে আমাদের সাপোর্টারদের যে উপচে পড়া ভিড় বলি এবং উইকেটের বিহেভ বলি, আপনি বলেন যে প্রায় 2টো ম্যাচে 700-র উপরে রান হয়েছে। তো সবকিছু মিলিয়েই কিন্তু বিপিএল এর যে উত্তেজনাটা রয়েছে, সেই উত্তেজনাটা কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনি যদি দেখেন যে এই ধরনের উইকেট আসলে বেসিক্যালি কি, মিরপুরের উইকেট কিন্তু আমাদের অন্যান্য উইকেট থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এই উইকেটে যে আমরা এই ধরনের এই ময়েশ্চার সবকিছু, আপনি দেখবেন সন্ধ্যার পর খুব আর্লি কুয়াশা পড়ছে, সবকিছুর মধ্যেই যে মিরপুরের উইকেটটা যে এভাবে রান করছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যে আপনি দেখেন যে আমাদের ফরচুন বরিশাল বলি কিংবা রংপুর রাইডার্স বলি, আমাদের টিমগুলো যে শেপে থাকা দরকার, তারা কিন্তু শুরু থেকেই এই দুইটা টিম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রিভিয়াস ইয়ার গুলোতে এবং সামনেও যে রাখবে, সেই ইঙ্গিত কিন্তু এই ম্যাচে কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা যদি দেখি যে ফরচুন বরিশালের যে মিডল অর্ডার কতটুকু স্ট্রং ভূমিকা রাখতে পারে এবং এক্সপিরিয়েন্স যে কত বেশি গুরুত্বপূর্ণ, তারা কিন্তু আপনার 197 কত ইজিলি চেস করেছে, এটা কিন্তু আপনার শুরু থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই টুর্নামেন্টের লিডিং পজিশনে যে তারা থাকতে বিগত দিনের ন্যায় উদ্গ্রীব, সেটাই কিন্তু এই টুর্নামেন্টে তারা বুঝিয়ে দিতে পারছে। নিঃসন্দেহে আপনি যেহেতু আসলে বরিশালের ম্যাচে ঢুকেই গেছেন, আমিও সেই ম্যাচ নিয়ে আসলে আলোচনা করতে চাই। দিনের প্রথম ম্যাচ ছিল। বরিশাল এমন একটা দল, মানে একেবারে সব হাই প্রোফাইল প্লেয়ারদেরকেই তারা এনেছে, চ্যাম্পিয়ন দল গড়েছে তারা, যেন ব্যাক টু ব্যাক ট্রফিটা ঘরে নিতে পারে, সেই জন্যই হয়তো বা সেই দিক থেকে। কিন্তু স্টার্টিংটা যদি আমরা দেখি, সেইভাবে হয়তো আশানুরূপ হয়নি। এরপর আপনি যেটা বললেন যে মিডল অর্ডারের যে দৃঢ়তা আমরা দেখেছি, এবং মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ শেষে তিনি বলছিলেন তার ছেলে হসপিটালে আছে, এমন একটা মানসিক অবস্থা, দলের এমন একটা অবস্থা, বিপিএল এর প্রথম ম্যাচ, সেই জায়গায় চাপ নিয়ে যে পারফরমেন্সটা মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন, একবার শাহিন আফ্রিদির সাথে, তারপর ফাহিমা আশরাফের সাথে, এই বিষয়টা আসলে আমরা কিভাবে দেখি? আমরা তো প্রায় সময় বলি যে মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টেন্ডে মানে চলে না, এই কথাও আসলে আমরা বলে থাকি যে এখনকার যে টি-20 সেভাবে চলে না। তিনি তো আসলে দেখিয়েছেন যে প্রয়োজনে তারটাও আসলে কতটা আসলে মানানসই হয়। একটা জিনিস কি, এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিং, আপনার টি-20 মোমেন্ট এবং মোমেন্টাম, এক একটা মোমেন্টাম যে তৈরি করা। আপনি দেখবেন যে আমাদের যারা প্লেয়াররা পাইপলাইনে রয়েছে বা আমরা পরবর্তী ন্যাশনাল টিমের জন্য যাদেরকে বিবেচনা করি, তারা অভিজ্ঞতা বলি, পারফরমেন্স বলি, এখনো কিন্তু আমরা মাহমুদুল্লাহ থেকেও কিন্তু এগিয়ে নিতে পারি না। আপনি যেটা বললেন যে একটা মানসিক চাপ, হ্যাঁ, সবকিছু মিলে আপনি বড় বড় প্লেয়াররা কি করতে পারে, এক্সপিরিয়েন্স করা, তারা কিন্তু মোমেন্টাম তৈরি করতে পারে। আপনি যখন একটা ক্রাইসিস মোমেন্টে থাকবেন, সেই ক্রাইসিস মোমেন্ট থেকে সামনের দিকে ড্রাইভিং সিটে নিয়ে আসা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই জায়গাটায় মাহমুদুল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে অনেক ভালো ভূমিকা রাখতে পারে, যেটা গতকালকে ম্যাচে মাহমুদুল্লাহ কিন্তু আপনার দেখিয়েছে। আপনি যদি দেখেন যে ফাহিমা আশরাফের ইনিংসটা এবং মাহমুদুল্লাহ যে পার্টনারশিপটা, সো এইগুলো কিন্তু আপনার, এই যে বললাম না যে মোমেন্টাম, একটা ক্রাইসিস মোমেন্ট থেকে মোমেন্টাম তৈরি করে দলকে ড্রাইভিং সিটে নিয়ে আসা, গতকালকে কিন্তু ফরচুন বরিশালে কিন্তু তারা দুজন তাই করে দেখিয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আপনার দেখবেন যে ফরচুন বরিশাল আপনার হয়তো বা আমাদের উপরের সারির যারা রিনাউন্ড ব্যাটসম্যানরা আছেন, তারা রান গতকালকে পাননি, কিন্তু নিশ্চয়ই টি-20তে তো আসলে প্রত্যেকেই খেলবে, ব্যাপারটা এমন নয়, একজন দুজন খেলে দিলেই আসলে ম্যাচটা ঘুরে যায়। এটাই তো আসলে টি-20-র যে এক্সাইটমেন্টটা, সেই জায়গাতেই কাজ করে। একটা ব্যাপার, ফরচুন বরিশালকে আমরা ব্যালেন্স টিম বলছি, বা তাদের সবকিছুকে নিয়ে আসলে সবাই কথা বলছে যে দারুণ একটা টিম, কিন্তু একাদশে তারা তাদের হাতে রিশাদ হোসেন থাকা সত্ত্বেও তারা একাদশে রিশাদকে আসলে
নামাতে পারেননি, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? মানে লেগ স্পিনারদেরকে যে খেলানোর ব্যাপারে যে একটা অনীহা কাজ করে, বছরের পর বছর জুড়েই কাজ করছিল আমাদের ঘরোয়া ক্রিকেটে, সেই বিষয়টাও কি এই বরিশালের দলেও কাজ করলো কিনা? দেখুন, আসলে আমি লেগ স্পিনার খেলাবো কিংবা অর্থোডক্স বোলার খেলাবো, এটা কিন্তু আপনার টিম কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে, অপোনেন্ট টিমের ব্যাটসম্যানদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো একজন প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার বলে সেও কিন্তু এই টিম কম্বিনেশনের বাইরে থাকবে না। কোচ এবং টিম ম্যানেজমেন্ট চাইবে তার পলিসি অনুযায়ী, অপোনেন্ট অনুযায়ী তার বেস্ট টিমটাকে কিন্তু মাঠে নামাতে চাইবে। এখানে লেগ স্পিনার বলে আমি বেশি গুরুত্ব দিব কিংবা ইমপ্রেসিভ দিব, হ্যাঁ, এটা কিন্তু একটা টিম কিন্তু বিবেচনা না। টিম কিন্তু সবসময় চাইবে আমার দল জয়ী হবে। তো জয়ী হওয়ার জন্যই সে তার টিম কম্বিনেশন সেট করবে। তো আমি জিনিসটাকে আসলে এভাবেই দেখি। গতকালকের ম্যাচে আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটাররা যে ন্যাশনাল, আমাদের এনসিএলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বিপিএল এ। আপনি দেখেন শুরু থেকেই বিজয় এবং আমাদের ইয়াসির রাফি তারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে। তো এই যে এনসিএল এর ভূমিকাটা বিসিএল এ, আমি গত সপ্তাহে আপনাদের এসেছিলাম, এনসিএল নিয়ে আলোচনা করেছি। এই যে আমাদের বিপিএল এর আগে যে একটা টুর্নামেন্টের প্রয়োজন ছিল, এই যে কাঠামোগত পরিবর্তন হচ্ছে, এর ফলেই কিন্তু আপনার প্রথম দিন থেকেই আমাদের বিপিএলটা কিন্তু জমে উঠেছে। এখানে আমি এনসিএল এর ভূমিকাটাকে সত্যিকার অর্থেই অনেক বড় করে দেখি। তো আমরা যদি আসলে এইভাবে কাজ করি, আমরা আসলে একটা সুন্দর পথেই কিন্তু এগিয়ে যেতে পারবো। নিঃসন্দেহে। রাজশাহীকে নিয়ে যদি ছোট্ট একটু করে বলতে চাই, রাজশাহীকে আসলে দুর্বল রাজশাহী, কিন্তু সবাই এটাকে দুর্বল রাজশাহী বলছে, যে তাদের আসলে দলটা এমনই গড়েছে। সেখান থেকে তারা বরিশালের এরকম শক্ত বোলিং লাইন আপের বিপক্ষেও তারা এত বড় একটা স্কোর দিতে পেরেছে। সেখান থেকে এই দলটার কি কি লুপহোলস আছে যেগুলো আসলে কাটিয়ে উঠতে হবে যদি আসলে তাদেরকে টুর্নামেন্টে রেসে টিকে থাকতে হয়? না, ডেফিনেটলি আপনি একটি ম্যাচ দেখেই কিন্তু আমরা বিবেচনা করতে পারবো না। বিপিএল সর্বমোট 46 ম্যাচ, সো সবকিছু মিলিয়ে কিন্তু মাত্র তো স্টার্ট, কামব্যাক করার কিন্তু আরো অনেক বেশি সময় রয়েছে। আর বিজয়, ইয়াসির রাব্বি ওরাও কিন্তু এখন অনেক পরিণত ক্রিকেটার। তো তারা যখন ফর্মে থাকবেন, তারা যখন টিমটা গুছিয়ে নিতে পারবেন, তখন কিন্তু আমরা একটা ভালো কিছু তাদের কাছ থেকে আশা করতেই কিন্তু পারি। নিঃসন্দেহে। আপনি একেবারে আলোচনার শুরুতেই আজকে মোমেন্টামটাকে নিয়ে এসেছিলেন, যে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে মোমেন্টামকে তৈরি করেছেন এবং সেটা ক্যারি ফরওয়ার্ড করেছেন, ম্যাচটা জিতে নিয়েছেন। সেই একই মোমেন্টাম, সেটা কি সামহাও ঢাকা হারিয়ে ফেলেছিল কিনা, যে কারণে তারা মোটামুটি কমফোর্টেবল একটা জায়গায় থাকার পরেও ম্যাচটা এমনভাবে হেরেছে? না, ঢাকার ব্যাপারটা আপনি যদি দেখেন, রংপুর রাইডার্স এর কিন্তু টিমটা যদি আপনি দেখেন, এই টিমের অনেক প্লেয়ার কিন্তু দীর্ঘদিন একসঙ্গে খেলছে। তো তারা তাদের টিমের কম্বিনেশন বলি, তাদের বোঝাপড়াটা কিন্তু আপনার অনেক ভালো। তো ঢাকা ক্যাপিটালস আপনি যদি দেখেন, আপনি যখন যে উইকেটে 191 চেস হচ্ছে, হ্যাঁ প্রায় 200 রান হচ্ছে, সেখানে আপনি, আমার কাছে মনে হয় না যে ঢাকা ক্যাপিটালস এর যে ব্যাটিং অর্ডারটা ওরকম সমৃদ্ধ হয়ে গড়ে উঠেছে। তো সবকিছু মিলিয়ে আপনি রংপুর রাইডার্স এর সঙ্গে ঢাকা ক্যাপিটালের আসলে আমরা যদি একটা কম্পেয়ার করি, সেই কম্পেয়ারে কিন্তু রংপুর রাইডার্স অভিজ্ঞতা বলি, টিম কম্বিনেশন বলি, সব দিকেই কিন্তু এগিয়ে থাকে। তো সেই ফলাফলের প্রকাশটাই কিন্তু আপনার হয়েছে। আপনার তানজিদ এবং লিটন দাস কিন্তু আপনার ট্রাই করেছে, বাট একটা ইনিংস ক্যারি করবার জন্য, এই যে বললাম না যে ড্রাইভিং সিটে নিয়ে আসার জন্য যেই পরিমাণ ব্যাটিং অর্ডার এবং যেই সক্ষমতার প্রয়োজন ঢাকা ক্যাপিটালের, সেই সক্ষমতাটা কিন্তু গতকালকের ম্যাচে আমরা দেখতে পাইনি। সো আর রংপুর রাইডার্স তাদের অভিজ্ঞতা, তাদের পারফরমেন্স সবকিছু মিলিয়ে কিন্তু আপনার তারা গতকালকের ম্যাচটা কিন্তু তারা জয়ী হয়েছে। দেবব্রত পাল, আমরা দেখতে পাইনি, বা যদি আমরা একটু দেখি যে ঢাকা ক্যাপিটালস কিন্তু পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 58 রান তুলে ফেলেছিল, মানে মোটামুটি হেলদি একটা স্কোর তুলে ফেলেছিল, একটা দারুণ একটা জায়গাতেও তারা আসলে ছিল। সেই জায়গা থেকে মেহেদী আসলেন, তারপর আসলে ম্যাচের মোড়টা ঘুরে গেল। শেখ মেহেদীর কথাই যদি আমরা একটু আলাদা করে বলতে চাই, তিনি আসলে লম্বা সময় ধরে মোটামুটি তার আসলে পারফরমেন্সটাকে ক্যারি করছেন। আমরা যদি দেখি যে তিনি গ্লোবাল সুপার লিগে দারুণ পারফর্ম করেছেন রংপুর রাইডার্সের হয়ে, সেখানে তারপর আসলে জাতীয় দলের হয়ে এবং এবার বিপিএল এর হয়ে। এইটা একটা বড় ব্যাপার কিনা যে শেখ মেহেদী ফর্মে আছেন এবং তিনি আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারেন, সেটা আসলে প্রত্যেকটা ম্যাচে দেখিয়ে যাচ্ছেন। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার সম্পর্কে আইডেন্টিফাই করেছেন। আপনি দেখবেন শেখ মাহাদি, শেখ মাহাদি আমাদের ন্যাশনাল টিম বলি, বিপিএল বলি, টি-20 ক্রিকেটে অনেক
বেশি কন্ট্রিবিউটার, যেটাকে আমরা হয়তো বা তাকে মূল্যায়নটা ওভাবে করতে পারছি কিনা। আপনি গ্লোবাল টি-20 বললেন, ন্যাশনাল টিম বললেন, সব জায়গায় কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে লাস্ট 2 or 3 ইয়ার্স। টি-20 ক্রিকেটে আমার কাছে মনে হয় শেখ মাহাদিকে আমাদের অনেক বেশি প্রয়োজন। এবং শেখ মাহাদি যে মোমেন্টামের কথা দিয়ে শুরু করেছিলাম, আপনি বলছেন শেখ মাহাদি সেই মোমেন্টামটা কিন্তু তৈরি করতে পেরেছে। আমি আগেই বলেছি মোমেন্টাম তৈরি করার ক্ষমতা, সক্ষমতা অনেক প্লেয়ারের থাকে না। শেখ মাহাদির কিন্তু সেই মোমেন্টাম তৈরি করার মতো সক্ষমতা কিন্তু রয়েছে। তো আমার কাছে মনে হয় শেখ মাহাদি সহ এই টিমে আপনি নুরুল হাসান সোহানের মতো একজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, যিনি দলকে খুব ভালো মোটিভেট করতে পারেন। আপনার ইফতেখারের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছেন, সাইফ হাসান রানে ফিরছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে একটি ওয়েল ডিজার্ভিং একটা টিম আসলে এবারের। আমরা যদি আরেকজন প্লেয়ারকে নিয়ে একটু কথা বলি, মোস্তাফিজুর রহমান, গতকাল আসলে তার বোলিং এ কি সমস্যা দেখলেন? মানে এত এক্সপেন্সিভ হওয়ার কারণ কি? আসলে মুস্তাফিজ ফার্স্ট ম্যাচটা দেখে কিন্তু আপনার মুস্তাফিজকে বিবেচনা করা আমাদের মনে হয় না একটি মূল্যায়ন করার জায়গায় উপনীত হওয়াটা সঠিক হবে। গতকালকে আমার কাছে মুস্তাফিজকে খুব বেশি ছন্দে কিন্তু মনে হয়নি। মুস্তাফিজকে খুব বেশি ছন্দে মনে হয়নি। আশা করছি যে খুব তাড়াতাড়ি কিন্তু সে কামব্যাক করবে, বিকজ ওর এক্সপিরিয়েন্স, ফিটনেস সবকিছুই কিন্তু আপনার একজন পেস বোলার জন্য ফিটনেসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সে যত বেশি খুব কুইক কামব্যাক করতে পারবে তার দলের জন্য ঠিক ততটুকুই কিন্তু ভালো হবে। নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন যে একেবারেই প্রথম একটা ম্যাচ, সেই ম্যাচ দেখে কাউকেই জাজ করার সময় আসলে হয়নি। তারপর আমরা জাস্ট আলোচনা করার জন্যই যে কার কি সমস্যা বা কে কতটা আরো ভালো আরো দেয়ার আছে সেসব নিয়ে আমরা কথা বলছিলাম। নিশ্চয়ই বিপিএল তো শুরু হয়ে গেছে, লম্বা আলোচনা আমাদের আসলে চলতেই থাকবে। দেবব্রত পল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে আলোচনা জুড়ে যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল।